নমস্কার, রাধে রাধে। মোদক টিউটোরিয়ালে সকলকে স্বাগত। অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকের যে বিষয়টি উপস্থাপন করতে চলছি সেটা হলো অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, অর্থাৎ যে অসম্পূর্ণ দাখিলা থেকে হিসাব তৈরি করা। সাধারণত এগুলোকে আমরা সিঙ্গেল এন্ট্রি বলে থাকি, একতরফা দাখিলা পদ্ধতি। সাধারণত যে সমস্ত ছোট ছোট কারবারি প্রতিষ্ঠান সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ছোট ছোট যে সমস্ত কারবারি প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞানসম্মতভাবে তাদের হিসাব প্রস্তুত করতে পারে না। বিজ্ঞানসম্মত পদ্ধতি বলতে আমরা বুঝি ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতি, যেখানে আমরা হিসাবের নিয়ম অনুযায়ী গোল্ডেন রুলস মেনে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করে হিসাব রাখা হয় এবং প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা করে কপি তৈরি করা হয়, মানে খাতা তৈরি করা হয়। সেগুলো এখানে একদমই মেনে চলা হয় না। তাই এই যে পদ্ধতি, এই পদ্ধতিটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে ছোট ছোট কারবারি প্রতিষ্ঠান, যেমন এক মালিকানা কারবারি প্রতিষ্ঠান, অংশীদারি প্রতিষ্ঠান, তারা এই পদ্ধতিতে হিসাব তৈরি করে থাকে। তো এখন এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আমরা আজকে জানবো যে আমরা কি করে এর হিসাবটা তৈরি করতে আমরা পারি। প্রথম কথা হলো আমাদের জানতে হবে যে এই যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে শুধুমাত্র যে নগদান বই সেগুলো থাকে, বাকি সম্পত্তি বা ব্যক্তির হিসাব এখানে রাখা হয় না। তাহলে এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা একতরফা দাখিলা পদ্ধতিতে যে অঙ্কগুলো আমরা করে থাকি সেগুলো টাইপ অনুযায়ী আমরা একে তিনটে ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে যে স্টেটমেন্ট প্রোফর্মায় আমরা প্রফিট অথবা লস নির্ণয় করার জন্য তৈরি করি। আরেকটি হচ্ছে সেকশনাল ব্যালেন্সিং, যেমন ডেটর্স অ্যাকাউন্ট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট বা সেলস অ্যাকাউন্ট বা পারচেস অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রেডিট সেল, ক্রেডিট পারচেস, এটা নির্ণয় করার জন্য যেমন আমরা ডেটর্স অ্যাকাউন্ট বা ক্রেডিটর্স অ্যাকাউন্ট খুলি, এটা এক ধরন হলো। আর একটা হলো সিঙ্গেল এন্ট্রি টু ডাবল এন্ট্রি কনভার্সন, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি একতরফা দাখিলা থেকে দুতরফা দাখিলা পদ্ধতিতে স্থানান্তর করা বা পরিবর্তন করার অঙ্ক। তা আজকে আমরা প্রথম যে অংশটুকু, যেটা স্টেটমেন্ট প্রোফর্মায়, আমরা কি করব, লাভ ক্ষতি নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা প্রথম বলে রাখি যে এই স্টেটমেন্ট প্রোফর্মায় আমরা যদি লাভ ক্ষতি নির্ণয় করতে চাই তাহলে এই স্টেটমেন্টের নির্দিষ্ট কোনো প্রোফর্মা হয় না, যার জন্য আমরা এটাকে স্টেটমেন্ট যেমন হয়, যেমন একদিকে পার্টিকুলারস আর একদিকে অ্যামাউন্টের কলামটা রেখে করা যায়, অথবা আমরা যেমন অ্যাকাউন্টিং ফর্ম করি দুদিকে ভাগ করে সেইভাবেও করতে পারি। তাহলে প্রথম যে আমি টাইপটাকে যদি আমরা বেছে নিই, প্রথম টাইপটা যেটা বললাম যে সিম্পল স্টেটমেন্টের মাধ্যমে যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাসার্টেন করতে চাই, প্রফিট অর লস আমরা যদি অ্যাসার্টেন করতে চাই, তাহলে আমরা কিভাবে স্টেপটা এগোবো। প্রথম কথা হচ্ছে এই প্রথম পদ্ধতির ক্ষেত্রে এটাকে আমরা তিনটে স্টেপে ভাগ করি। প্রথম হচ্ছে স্টেপ 1। এই স্টেপ 1 এ আমাকে কি করতে হবে? ইন দিস স্টেপ উই ফাইন্ড আউট দ্য ওপেনিং এন্ড ক্লোজিং ক্যাপিটাল। প্রথম আমাকে কোশ্চেন করে বা অঙ্কটাকে করে আমাকে বুঝতে হবে যে এই অঙ্কটার মধ্যে ওপেনিং বা ক্লোজিং ক্যাপিটাল দেওয়া আছে কিনা। If opening and closing capitals are absent, যদি opening এবং closing capital যদি কি থাকে, না দেওয়া থাকে,
then we prepare the opening and closing statement of affairs. আমরা কি করব, আমরা ওপেনিং অথবা ক্লোজিং এবং ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করব। কি করে তৈরি করব? all opening and closing assets are taken into the right hand side. That means in asset column. অর্থাৎ এটা এই যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যে ফর্মটা হবে, এটা অনেকটা দেখতে, আমি যখন বোর্ডে করছি এটা দেখতে অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স শিটের মতো, কিন্তু আমরা ব্যালেন্স শিট বলছি না, যেহেতু এটা আমরা ডাবল এন্ট্রি সিস্টেম মেইনটেইন করছি না। এটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রথমে মাথায় লিখতে হয় ইন দ্য বুকস অফ, যার নাম থাকবে, না থাকলে ডট ডট, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন ওপেনিং ডেট। কোশ্চেনটা দেখে আমরা তখন বসাবো, ওটা হচ্ছে ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট। এদিকে থাকে লায়াবিলিটিস, এখানে আমরা ওপেনিং, এখানে ক্লোজিং অথবা অ্যামাউন্ট কলাম অথবা অ্যামাউন্ট, এবার এখানে আমরা একটা রুপি সাইন দিই অথবা এখানে আমরা ডেটও মেনশন করে দিতে পারি, তাহলে ওপেনিং ক্লোজিং বুঝতে পারবো। এই রাইট হ্যান্ড সাইডে আমরা লিখব অ্যাসেটস, এখানে আমরা লিখব অ্যাজ ইউজুয়াল আগের মতোই ওপেনিং অথবা ডেট অথবা অ্যামাউন্টের কলাম লিখে তার নিচে আমরা রুপি সাইন দিলাম। এটাকে ক্লোজিং অথবা ক্লোজিং ডেট অথবা অ্যামাউন্ট লিখে রুপি সাইন দিয়ে দিলাম। এই প্রোফর্মাটা দেখতে এরকম হবে। এবার আমরা কি করব, এইবার আমরা ঠিক ব্যালেন্স শিটের মতো, কিন্তু আমাকে ব্যালেন্স শিটের যে মার্সেলিং সেই নিয়মটা ফলো না করলেও হবে। অর্থাৎ যে অ্যাসেটগুলো যেমন সলিডি বা লিকুইডিটি প্রেফারেন্সে যেভাবে আমাদের সাজিয়ে করতে হয়, সব না সাজিয়ে করলেও এখানে চলবে। তাহলে আমরা কি করব, যে কোশ্চেনটা আমি পাবো সেই কোশ্চেনটা থেকে সমস্ত ওপেনিং এবং ক্লোজিং অ্যাসেটস। এখন প্রথম কথা হলো, স্যার আমি কখন করব ওপেনিং ক্লোজিং? তাহলে ওপেনিং ক্লোজিং যখন দেখব দুটো ক্যাপিটালই দেওয়া নেই, তখনই আমি ওপেনিং এবং ক্লোজিং ঘর দুটো কলাম করব। কিন্তু কখনো যদি কোশ্চেনের মধ্যে বা অঙ্কে যদি দেখি যে ওপেনিং ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে আমি ওপেনিংটা খুলবো না, ক্লোজিংটা শুধুমাত্র করব। কখনো দেখি যে ক্লোজিং ক্যাপিটাল দেওয়া আছে, শুধু ওপেনিংটা নেই, তাহলে শুধু ওপেনিংটা করব। কিন্তু যখন দেখবো যে আমরা দুটো ক্যাপিটালই দেওয়া আছে, অর্থাৎ আমাদের ওখানে মেনশন করে দেওয়া আছে, তাহলে মেনশন করে দেওয়া থাকলে তখন আমরা এই স্টেপটাকেই করব। তাহলে কি বললাম, স্টেপ 1 এ আমরা কি করছি, ইন দিস স্টেপ উই ফাইন্ড আউট দ্য ওপেনিং এন্ড ক্লোজিং ক্যাপিটাল। If opening and closing capitals are absent, then we prepare the openings and closing statement of affairs. In this step, all opening and closing assets are taken into the right hand side. যত ওপেনিং এবং ক্লোজিং সম্পত্তি থাকবে সেগুলোকে ওপেনিং এর কলামে, ক্লোজিং এর ক্লোজিং কলামে আমরা বসাবো। And all opening and closing liabilities are taken into the left hand side. যত ওপেনিং লায়াবিলিটি হবে এবং ক্লোজিং লায়াবিলিটি হবে, ওপেনিংটা ওপেনিং এর কলামে, ক্লোজিং এর কলামে বসাবো। Then the balancing figure is shown in the left hand side and in the opening column, যদি ওপেনিং এর ঘরে যদি ব্যালেন্স আমাকে শো করে তাহলে সেটা হবে ওপেনিং ক্যাপিটাল, এবং ক্লোজিং এর ঘরে যে অ্যামাউন্টটা শো করবে সেটা হলো ক্লোজিং ক্যাপিটাল। তাহলে আমরা একটা কোশ্চেন দেখে আমরা একটা অঙ্কে আমরা এইভাবে উদাহরণ দিয়ে এগিয়ে যেতে পারি। একটুখানি আমি কোশ্চেনটা বার করে নিচ্ছি। এটা একটা গ্রেড প্রবলেম বুক, সেখানে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেন থেকে আমি একটা অঙ্ককে বেছে নিয়ে আমি তোমাদের করে দেখাচ্ছি। যেমন ধরো এখানে আমি একটা অঙ্ক বেছে নিলাম, সেই অঙ্কটাই বলছে শ্রী মহেশ ভূপতি কিপস হিজ বুক আন্ডার সিঙ্গেল এন্ট্রি মেথড। তাহলে আমি এখানে বুঝে গেলাম যে অঙ্কটা কিন্তু সিঙ্গেল এন্ট্রিতে আছে। আচ্ছা, the following balances are provided you, এই ব্যালেন্সগুলো আমাকে দেওয়া হয়েছে। You are asked to prepare statement of profit or loss for the year ended 31st December 2020। তাহলে আমরা দেখছি কোশ্চেনটার মধ্যে
এইটা হলো কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো করে যে এখানে দুটো ডেট মেনশন করা আছে, একটা ওপেনিং ডেট, একটা ক্লোজিং ডেট। ওপেনিং ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 2015 এবং ক্লোজিং ডেটটা হবে 31 ডিসেম্বর 2015। এবার আমরা কি করব, এই কোশ্চেনটার মধ্যে আমাদের ফার্স্ট স্টেপে আমাদের ফাইন্ড আউট করতে হবে ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল। সেজন্য আমরা কোশ্চেনে খুঁজবো ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল আছে কি না। দেখছি কোশ্চেনের মধ্যে পড়ে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ওভারড্রাফট, স্টক ইন ট্রেড, সানডে ডেটর, সানডে ক্রেডিটরস, বিলস রিসিভেবল, বিলস পেয়েবল, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার ফিটিংস। তাহলে আমি কোথাও ক্যাপিটালের কথাটা আমি কোথাও খুঁজে পেলাম না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এই দুটো ক্যাপিটালই ক্যালকুলেট করতে হবে। সেই জন্য এই ফর্মাটটা লিখলাম। কি লিখবো, ইন দা বুকস অফ, এখানে শ্রী মহেশ ভূপতি, মহেশ ভূপতি লিখলাম, লিখে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন, এবার ডেট আমি দিলাম 1/1/15 এন্ড 31st ডিসেম্বর 2015। কি বললাম, যত ওপেনিং এবং ক্লোজিং অ্যাসেটস গুলো আছে সেগুলো সব অ্যাসেটে কলামে বসাবো। প্রথমে আছে ক্যাশ ইন হ্যান্ড, আমরা জানি এটা সম্পত্তি, ক্যাশ ইন হ্যান্ড। ওপেনিং অ্যামাউন্ট হচ্ছে 8600, 8600 এবং ক্লোজিং হচ্ছে 10500, 10500। নেক্সট আছে ব্যাংক ওভারড্রাফট, এটা একটি লায়াবিলিটি। তাহলে দায়ের ঘরে লিখবো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট ওপেনিং আছে 12000, 12000, ক্লোজিং আছে 7000, 7000 বসালাম। নেক্সট আছে স্টক ইন ট্রেড, এটা অ্যাসেট হয়, স্টক ইন ট্রেড। স্টক ইন ট্রেড ওপেনিং হচ্ছে 32000, 32000, ক্লোজিং হচ্ছে 37000 বসালাম। নেক্সট আছে সানডে ডেটার্স, এটা অ্যাসেট, সানডে ডেটার্স, সানডে ডেটার্স বসালাম। সানডে ডেটার্স ওপেনিং হচ্ছে 21000, 21000, ক্লোজিং হচ্ছে 27000, 27000। নেক্সট হচ্ছে সানডে ক্রেডিটর্স, এটা লায়াবিলিটি, সানডে ক্রেডিটর্স। সানডে ক্রেডিটর্স এর ওপেনিং অ্যামাউন্ট হচ্ছে 9000, 9000, ক্লোজিং হচ্ছে 7000, 7000। নেক্সট আছে বিলস রিসিভেবল, এটা অ্যাসেট, সম্পত্তি, বিল রিসিভেবল, বিলস রিসিভেবল ওপেনিং অ্যামাউন্ট হচ্ছে 8000, 8000, ক্লোজিং হচ্ছে 10000, 10000। নেক্সট আছে বিলস পেয়েবল, এটা লায়াবিলিটি, পেয়েবল, বিল পেয়েবল, বিল পেয়েবল ওপেনিং হচ্ছে 4000, 4000, ক্লোজিং হচ্ছে 3000, 3000 বসালাম। এবার আছে প্ল্যান্ট এন্ড মেশিনারি, সম্পত্তি, প্ল্যান্ট এন্ড মেশিনারি। প্ল্যান্ট এন্ড মেশিনারি হচ্ছে ওপেনিং 20000, 20000, ক্লোজিং হচ্ছে 30000, 30000। নেক্সট হচ্ছে ফার্নিচার এন্ড ফিটিংস, ফার্নিচার এন্ড ফিটিংস। ফার্নিচার এন্ড ফিটিংস হচ্ছে, ফার্নিচার ফিটিংস ওপেনিং অ্যামাউন্ট হচ্ছে 8000, 8000, ক্লোজিং হচ্ছে 10000, 10000। ব্যাস আমি বসালাম, সবকিছু বসানো হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সের নিয়ম আমরা জানি যে যেদিকে টোটালটা বেশি থাকে সেদিকে আগে টোটাল করে নিতে হয়। এটা দেখে বোঝা যাচ্ছে যে আমি এখানে যেহেতু ক্যাপিটাল বার করব তাহলে আমার এই অ্যাসেট দিকটা বড় থাকবে। এবার একটা একটা করে আমরা সামেশন করে তার থেকে আমরা বিয়োগগুলো করে নেব। 0 0 0 0 6 97,600 এই সামেশন অর্থাৎ টোটালটা এই পাশে আনবো। এখান থেকে গুলো মাইনাস করে যেটা হবে ব্যালেন্সিং ফিগার 600, 72,600 ব্যালেন্সিং ফিগার। এদিকে টোটাল বানাচ্ছি 1,24,500, 1,24,500, 1,24,500 এদিকে কলামে বসালাম। এবার এখান থেকে এটাকে কি করব, মাইনাস করব। 500,
1,07,500 1,07,500 অর্থাৎ এই টোটালটা থেকে এগুলো বাদ দিয়ে কি বেরোলো, এটা ব্যালেন্সিং ফিগার বেরোলো। এই ব্যালেন্সিং ফিগারটা লায়াবিলিটি সাইডে যেটা বেরোলো তাকে আমরা বলবো ক্যাপিটাল। আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখবো ব্যালেন্সিং ফিগার। বোঝা গেল? তাহলে ওপেনিং এর ঘরে আমার ওপেনিং ক্যাপিটাল বেরিয়ে গেছে, ক্লোজিং এর ঘরে ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে গেছে। তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আমাকে স্টেপ 1 এ এটা করতে হবে কি, যে ওপেনিং আর ক্লোজিং ক্যাপিটাল যদি না দেওয়া থাকে আমরা ঠিক এইভাবে কি করব, ওপেনিং ক্লোজিং ক্যাপিটালটা বার করে নেব। এরপরে আমাদের সেকেন্ড স্টেপ অর্থাৎ কোশ্চেন অনুযায়ী আমাকে প্রফিট আর লস ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে সেই জন্য আমাকে স্টেপ 2 টাই যেতে হবে। স্টেপ 2 তে আমরা কি করব, স্টেপ 2 তে ইন দিস স্টেপ উই প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস। আমরা কখনো কিন্তু অ্যাকাউন্ট কথাটা উল্লেখ করব না, আর এখানে আমরা কিন্তু কোনো ডাবল এন্ট্রি সিস্টেমে ডেবিট ক্রেডিট কিন্তু মেনশন করব না, যেহেতু কি বলছে এটা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। যদি আমরা কোনো সময় ডেবিট ক্রেডিট লিখে ফেলি তাহলে কিন্তু বা 2 বাই যদি মেনশন করা হয় তাহলে কিন্তু আমার অঙ্ক কাটা চলে যাবে বা কাটা হয়ে যাবে। সেই জন্য আমরা এই স্টেপের পরে আমাদের যে নেক্সট স্টেপ সেই স্টেপে যাচ্ছি, স্টেপ 2। স্টেপ 2 তে হলো আমরা কি লিখব, এটাকে মুছে দিলাম, এখানে আমরা লিখব স্টেটমেন্ট অফ ট্রেডিং and profit and loss for the year ended 31st December 2015, যেটা ক্লোজিং ডেট ছিল। এবার আমার এখানে লেখাগুলো সম্পূর্ণটা পরিবর্তন হয়ে যাবে, সেই জন্য এখানে অ্যাসেট বলে কিছু থাকবে না, ওটা আমি ইরেজ করে নিলাম, মুছে দিচ্ছি। এদিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এখানে কলামে লিখবো পার্টিকুলারস, এদিকে এখানে আমার থাকবে পার্টিকুলারস। আচ্ছা, আমরা এটা পরে মুছছি যেহেতু আমার এটা লাগবে বলে আমি এখানে লিখেছি। তাহলে আমরা কি করব, ক্লোজিং ক্যাপিটাল টেকেন ইনটু দা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই যে ক্লোজিং যে ক্যাপিটালটা বেরিয়েছে সেটা ডান দিকে লিখব, ক্লোজিং ক্যাপিটাল কত বেরিয়েছে, 1,07,500 1,07,500। আর ওপেনিং ক্যাপিটালটাকে আমাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইডে 72,600। এটাকে আমরা ইনার, এটাকে আউটার কলাম বলি। আমরা কি করি, ইনার কলামে সব যোগ বিয়োগ করি আর আউটার কলামে ফাইনাল ফিগারটাকে বসাই। সেই জন্য আমরা ইনার কলাম আউটার কলাম লিখি, এখানে লিখব ওপেনিং ক্যাপিটাল। তাহলে কোথায় পেলাম, সেই আগের যে স্টেটমেন্টটা করেছি সেখানে ওপেনিং ধরে ওপেনিং ক্যাপিটাল পেয়েছি, ক্লোজিং এর ক্লোজিং ক্যাপিটাল পেয়েছি। তাহলে ডান দিকে আমি কি লিখলাম, ক্লোজিং ক্যাপিটাল, আর এর সঙ্গে লিখতে হয় ড্রয়িংস। এবার ড্রয়িংসটা তো আমাদের কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে, তাহলে পরে দেখতে হবে ড্রয়িংস এর অ্যামাউন্ট কি বলছে। ডিউরিং দ্য ইয়ার হি উইথড্রু অ্যাট দ্য রেট 2,000 পার মান্থ, পিএম দেওয়া আছে মানে পার মান্থ, ফর দ্য বিজনেস টু মিট হিজ ফ্যামিলি অব্লিগেশন, পরিবারের যে সমস্ত প্রয়োজন সেগুলো মেটানোর জন্য ব্যবসা থেকে 2,000 টাকা প্রতি মাসে তুলেছে। তাহলে ড্রয়িংটাকে আমরা কোথায় রাখবো বলেছি, ডান দিকে। তাহলে লিখবো ড্রয়িংস, ড্রয়িংস 2,000 পার মান্থ, এটা বছরের পুরো হিসাব হচ্ছে 24,000। লেফট হ্যান্ড সাইডে আমাকে কি নিতে হবে, লেফট হ্যান্ড সাইডে আমরা টেকেন ওভার করি ফ্রেশ ক্যাপিটাল অথবা ফার্দার ক্যাপিটাল অথবা অ্যাডিশনাল ক্যাপিটাল। সেটা যদি বইতে মেনশন করা থাকে কোশ্চেনে তাহলে সেটা দেখতে হবে। এখানে বলছে অন 1st July 2015 he received 10,000 from his post office recurring deposit account এ ছিল 10,000 and which is he invested in the business, তাহলে ওটাকে ব্যবসায় ইনভেস্ট করেছে। তাহলে এটাকে আমরা বলছি দিস ইজ কল্ড ফ্রেশ ক্যাপিটাল অর ফার্দার ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে বাঁ দিকে লিখতে হয় ফার্দার ক্যাপিটাল অথবা ফ্রেশ ক্যাপিটাল
কত 10,000। এবার আমরা কি করব, ব্যালেন্স করব, যেদিকে টোটাল বেশি সেদিকে আগে টোটাল করতে হবে। এদিকে দেখেই বোঝা যাচ্ছে অটোমেটিক্যালি এদিকটাই বেশি আছে। 500 টোটাল হচ্ছে 1,31,500, 1,31,500, 1,31,500। এবার এখান থেকে এটাকে মাইনাস করব, $48,900 এই হলো ব্যালেন্সিং ফিগার বেরোলো। এটাকে আমরা কি বলি, যদি এই ব্যালেন্সিং ফিগার লেফট হ্যান্ড সাইডে শো করে তাহলে একে আমরা বলি ট্রেডিং অথবা গ্রস প্রফিট সিডি, মানে ক্যারেক্ট ডাউন। সেটা যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে শো করতো তাহলে একে বলতাম আমরা ট্রেডিং বা গ্রস লস। তাহলে আমরা আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, ট্রেডিং প্রফিট অথবা গ্রস প্রফিট সিডি ক্যারেক্ট ডাউন। এই যে অ্যামাউন্টটা বেরোলো এটাকে আমরা ব্রট ডাউন করব, ট্রেডিং প্রফিট অথবা গ্রস প্রফিট বিডি ব্রট ডাউন। এই অ্যামাউন্টটা ব্রট ডাউন করলাম 48,900। এইটা পরে আমাদের গো অন থ্রু অন আমরা চালিয়ে যাব, কি আমাদের চালিয়ে যাব এবার প্রফিট আর লস। আমরা অ্যাকাউন্ট বলছি না, এখানে কোথাও আমি 2/2 মেনশন করিনি, ডেবিট ক্রেডিট মেনশন করিনি, যেহেতু সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এইবার পিএল এ যে বিষয়গুলো বসতো, ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট ইনকাম। এক্সপেন্স আমাদের লেফট হ্যান্ড সাইডে নিতে হবে আর ইনকাম গুলো রাইট হ্যান্ড সাইডে নিতে হবে। তাহলে পরে দেখি আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি কি বিষয় আছে। ডেপ্রিসিয়েটেড প্ল্যান্ট এন্ড মেশিনারি 10%, তার ডেপ্রিসিয়েশন প্রফিট এন্ড লসের ব্যাপার। তাহলে আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি। এইবার এই নিয়ম হচ্ছে ডেপ্রিসিয়েশনের নিয়ম হচ্ছে ওপেনিং এর উপর ফুল ইয়ার, ক্লোজিং এর উপর হাফ ইয়ার। যদি ডেট মেনশন করা থাকে তাহলে ডেট ওয়াইজ আমাদের ক্যালকুলেশন করতে হয়। এখানে যদি কোথাও ডেট মেনশন করা নেই তাহলে ওপেনিং প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 20,000 আর ক্লোজিং মেশিনারি ছিল 30,000 ইনটু পার্সেন্টেজ 10। ডেট মেনশন না করলে 6 মান্থস এভারেজ ক্যালকুলেশন করি, তাই 6 এর 12 লিখলাম। 50,000 তার 10% 5,000, তার হাফ করলে 2,500, 2,500 বসালাম, 2,500। ফার্নিচার ফিটিংস 5%, তাহলে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার বলে শুধু লিখলাম। ফার্নিচারের ওপেনিং অ্যামাউন্ট 8,000, ক্লোজিং 10,000, তাহলে 8,000 প্লাস 10,000 ইনটু কত পার্সেন্ট মেনশন করেছে 5% ইনটু 6/12। যেহেতু ডেট মেনশন করা নেই তাই এভারেজ বেসিসে ক্যালকুলেশন করলাম। যদি কখনো ওপেনিং এবং ক্লোজিং অ্যামাউন্ট কি থাকে, সেম অ্যামাউন্ট থাকে, তাহলে ওপেনিং এর উপর ফুল ইয়ার চার্জ করব, মানে তখন আর 6 এর 12 লিখবো না, পুরো এই পার্সেন্ট লিখলেই পুরো বছরে ক্যালকুলেশন হয়ে যাবে। এটা হলো দেখো 18,000, তার 5% করলে 900, তার 6 মান্থস করলে 450। আর কি বলছে, as regard the debtors it is ascertained that 2,000 are irrecoverable। irrecoverable মানে ওই টাকাটা নিয়ে আর পাবো না, তাকে বলি আমরা ব্যাড ডেটস। ব্যাড ডেটস লস, এর এদিকে বসা হয় ব্যাড ডেটস। ব্যাড ডেটস 2,000 বসালাম। তারপরে বলছে কি প্রভিশন, প্রভিশন করলে ডেটর্স এর উপরে পিএল এর খরচ, প্রভিশন ফর ব্যাড ডেটস। আমরা জানি এটা অলওয়েজ কি করতে হয়, ক্যালকুলেটেড করতে হয়, ক্যালকুলেশন করতে হয় ক্লোজিং অ্যামাউন্ট অফ ডেটর্স এর উপরে। ক্লোজিং অ্যামাউন্ট অফ ডেটর্স আমাদের এখানে দেওয়া ছিল 27,000, তার থেকে ফার্দার ব্যাড ডেট মাইনাস করতে হবে ইনটু 10% প্রভিশন বলেছে। তাহলে 27 থেকে 2,000 গেলে 25,000, তার 10% করলে 2,500 আমরা ক্যালকুলেশন করলাম। আর কিছু মেনশন করা নেই কোশ্চেনে। এবার আমরা কি করব, ব্যালেন্স করব। ব্যালেন্সের নিয়ম অনুযায়ী যেদিকে টোটাল বেশি সেদিকে আগে করব। টোটাল এদিকে দেখেই বোঝা যাচ্ছে 48,900, এইদিকে নিয়ে আসলাম 48,900। এবার এখান থেকে এটাকে মাইনাস করব, $41,450, 41,450
যদি ব্যালেন্সিং ফিগার লেফট হ্যান্ডে শো করে তাহলে একে বলি নেট প্রফিট, আর যদি রাইট হ্যান্ড সাইডে শো করে তাকে বলি নেট লস, নেট প্রফিট। এরপরে আমাদের যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল মেনশন করে কোশ্চেনের মধ্যে, তাহলে আমরা নেট প্রফিট সিডিবিডি করে নেবো, অর্থাৎ ক্যারেক্ট ডাউন গট ডাউন করে নিয়ে আবার আমরা লেফট হ্যান্ড সাইডে যে এক্সপেন্স গুলো অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, রাইট হ্যান্ড সাইডে ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি থাকে তাহলে আমরা বসাবো। আমাদের কোশ্চেনটা ছিল শুধু অ্যাসার্টেন করতে হবে প্রফিট আর লস, তাহলে আমরা প্রফিট বার করে ফেলেছি। এই অবধি হলো আমার অঙ্কটা। এরপরে আমাদের অঙ্কে থাকে, এই অঙ্কের নিয়ম অনুযায়ী third step. In this step, we prepare the final statement of affairs as on closing date. অর্থাৎ এটা দেখতে একেবারে ব্যালেন্স শিটের মতো, কিন্তু আমরা বলি এটাকে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। কি করব? all closing assets are taken into the right hand side, অর্থাৎ ডান দিকে যত ক্লোজিং অ্যাসেটস আছে সেই ফিগারগুলোকে নেব, and all closing liability except opening capital are taken into the left hand side. যত ক্লোজিং লায়াবিলিটি আছে সেগুলোকে বাঁ দিকে নেব, শুধুমাত্র ক্যাপিটালের ক্ষেত্রে ওপেনিং ক্যাপিটাল কনসিডার করব। করলে ব্যালেন্স শিট যেভাবে আমরা ট্যালি করি ঠিক সেইভাবে এই ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি হবে। আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পারলাম। তাহলে সকলের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করবে। কমেন্ট করবে। আর কি বলবো, তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা